আব্বু, আমি এই বিয়ে করতে পারবো না। কেন? তারপর লোকটি জন বলে কাউকে ডাক দিয়ে বলল। ম্যাডামকে উপরের রুমে দিয়ে আসো। রানা মেহেকের দিকে তাকিয়ে বলল। ম্যাডাম আপনি ওর সাথে যান, বস এলে আপনার সাথে দেখা করবে। মেহেক 1 ঘন্টা হয়েছে একা একটা রুমে বসে আছে। রুমের চারপাশে তাকালেই আধুনিকতার ছোঁয়া চোখে পড়ে। রুমের মধ্যে পায়চারি করছে আর ভাবছে, এখানে এসে মনে হয়নি এটা কোনো বিয়ে বাড়ি, কোনো হই হুল্লোড় নেই, কেউ আমাকে বরণ করে ঘরে তোলেনি। বিশাল বাড়িতে মনে হচ্ছে আমি একাই আছি। আচ্ছা, বাড়িতে ঢোকার সময় অনেকগুলো কুকুরের আওয়াজ শুনতে পেলাম। তাদের আওয়াজে মনে হচ্ছিল অভুক্ত আছে। তাদের আওয়াজে আমি কিছুক্ষণের জন্য ভয় পেয়েছিলাম। আওয়াজগুলো এত কাছে শোনা যাচ্ছিল, ভেবেছি কুকুরগুলো আমার দিকে তেড়ে আসছে। আসলে আমি ছোট থেকেই কুকুর ভীষণ ভয় পাই। আপনাদের আমার পরিচয় তো দেয়াই হলো না, একা একা বকবক করছি। আসুন আমরা পরিচিত হয়ে নিই। আমি তাসনোভা মির্জা মেহেক। আমি এবার অনার্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। লম্বা 5 ফিট 3 বেশি, গায়ের রং ফর্সা, টানা চোখ, এই যা। অবশ্য কলেজেও ভার্সিটিতে সবাই আমার রূপের প্রশংসা করত। আবার কেউ কেউ আমায় পরি বলে ডাকতো। সবাই আমার কথা শুনে ভাবছেন আমি নিজের ঢোল পিটাই। তাই আমার রূপের বিষয়ে কথা এখন থাক। আমার মায়ের নাম সায়লা মাহমুদ। মা মারা গেছে 12 বছর হয়েছে। আমার একটা বোন আছে, তার নাম তাসফিয়া মুন। বয়স 12 বছর। মাশাআল্লাহ, এত কিউট আর সুন্দর যে আর কি বলবো। মাকে হারানোর পর থেকে এই বোনটা আমার প্রাণ। আমার বাবা শিকদার মির্জা, এই লোকটি আদৌ বাবা হওয়ার দায়িত্ব পালন করছে কিনা আমার জানা নেই। সে অর্থ ছাড়া আর কিছু বোঝে না। কিন্তু বাইরের সবাই জানে আব্বু তার মেয়েদের প্রচন্ড ভালোবাসে। কিন্তু সত্যি হচ্ছে আব্বু একমাত্র টাকা ছাড়া আর কাউকে ভালোবাসে না। আজকে আমার যার সাথে বিয়ে হয়েছে তার নাম প্রিন্স মাহমুদ। শুনেছি বিশাল সম্পদের মালিক তিনি। তার বাবার নাম ইমরান মাহমুদ, মায়ের নাম জলি চৌধুরী। তিনি নাকি তার বাবা মায়ের একমাত্র সন্তান। আব্বুর কাছে শুনেছি তার বাবা ও মা বাইরে থাকে। না, আর এভাবে বসে থাকতে ভালো লাগছে না। আচ্ছা, আমি কি শুয়ে পড়বো? আমার তো আবার নতুন জায়গায় ঘুম আসে না। এভাবে বসে না থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, এটাই ভালো হবে। মেহেক কথাটা ভেবেই বিছানা থেকে উঠে দাঁড়ালো। অনেকক্ষণ ধরে রুমের মধ্যে এই মাথা থেকে ও মাথা পায়চারি করছে আর রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হঠাৎ করে মেহেকের চোখ খাটের পাশে জানালা খোলা, সেদিকে যায়। ওখান থেকে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখে বিজলি চমকাচ্ছে। মেহেক ছোট থেকে বৃষ্টি ভালোবাসে, তাই বিজলি চমকানো দেখে জানালার কাছে যায় বৃষ্টি হচ্ছে কিনা দেখার জন্য। কিন্তু জানালার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে হঠাৎ ওর চোখ নিচের দিকে যায়। ওখানে তাকিয়ে ভয় পেয়ে ওর চোখ বড় বড় হয়ে গেছে। হঠাৎ মনে হচ্ছে সবকিছু থমকে যায়। ইস, কি বিভৎস মৃত্যু! এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে মেহেক, একজন মানুষ কি করে অন্যজন মানুষ কিভাবে হত্যা করতে পারে? একজনকে এভাবে হত্যা করেও লোকটার চোখে মুখে কোনো অনুশোচনা নেই। মানুষটা বাঁচার জন্য কাকুতি মিনতি করছিল, তবুও শেষ রক্ষা হলো না। ইস, কি নির্দয় মৃত্যু হলো মানুষটির! মৃত্যুর এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে মেহেক সহ্য করতে না পেরে ওখানে অচেতন হয়ে পড়ল। এদিকে প্রিন্সের শার্টে প্যান্টেও 2 হাতে রক্ত লেগে আছে। রানা একবার প্রিন্সের দিকে তাকাচ্ছে, একবার কুকুরগুলোর দিকে তাকায়। এতক্ষণ অভুক্ত কুকুরগুলো আওয়াজে এখানে টেকা যাচ্ছিল না, কিন্তু এখন ওরা কত শান্ত হয়ে রয়েছে। রানার কিছুক্ষণ আগের কথা মনে পড়ায় ভয়ে আতঙ্কে জমে যাচ্ছিল। এই তো রানা সকালে ভেবেছে বস জনিকে কুকুর দিয়ে খাওয়ানোর কথাটা এমনি বলেছে। এটা হয়তো ও কথার কথা বলেছেন। অবশ্য তার বস যা বলে তাই সবসময় করে থাকেন, কিন্তু তাই বলে তিনি এমন করবেন রানা ভাবতেও পারেনি। কারণ এর আগে তার বস বেশিরভাগ লোককে গুলি ও পানিতে চুবিয়ে মেরেছে, আর 2-1জনকে হাত পা কেটেও মেরেছেন। কিন্তু এবার সে নৃশংসভাবে বস জনিকে শেষ করেছে। তা ভাবলেই শিওরে উঠে ওর শরীর। এই তো কিছুক্ষণ আগের কথা, যখন জনিকে এখানে ধরে আনা হয় সে সময় জনি পালাতে অনেক চেষ্টা করছে, কিন্তু সে তো আর জানে না বসের এই বাড়িতে একবার যে ঢুকে তার অনুমতি ছাড়া এখান থেকে বের হওয়া অসম্ভব। তাই তো জনি পালানোর সময় সামনে বসে দেখে ভয় পেয়ে যায়। বস ওকে পালানোর চেষ্টা করতে দেখে ওকে কিছু না বলে রিকের বাম হাতে গুলি করে। অন্যজনকে ইশারায় জনিকে ধরে তার সামনে আনতে বলে। এদিকে জনি ধরা খেয়ে ভয় পাচ্ছে যতটা, তার থেকেও আরও ভয় পাচ্ছে রিকের গুলি করতে। যেখানে রিক প্রিন্সের
লোক এই গুলিটা তাকে না করে প্রিন্সের তার লোককে গুলি করে কেন করছে জানি জানি না তো ভাবতেও থাকে। আর এখান থেকে ওর পালানো অসম্ভব, তাও বুঝতে পারছেন। এদিকে বস জনির দিকে তাকিয়ে বলল, তোর মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তোকে রেখে কেন আমি আমার লোককে গুলি করেছি, যেখানে তোর বুকের বাম পাশে একটা গুলি যথেষ্ট ছিল তোর নিঃশ্বাস বন্ধ করতে। আর তুই তো জানিস আমার নিশানা মিস হয় না, তবুও তোকে ছেড়ে দিয়ে ওকে গুলি করার একটাই কারণ, ওরা থাকতে, বিশেষ করে রিক এখানে থাকতে তুই আমার ডেরা থেকে পালানোর চেষ্টা করলি কিভাবে? ওদের কিছুদিন অবসর দিয়েছিলাম, তাই হয়তো শরীরে চর্বি জমেছে। আজকের পর থেকে ওরা আগের মতো অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমি তোকে এত সহজ মৃত্যু দেব না, তাই গুলিটা তোকে করিনি। বুঝাতে পারলাম? জনি ধরা খেয়ে এবং রিকের গুলি খাওয়ার এবং বসের কথা শুনে ভয়ে কাঁপছে, তবুও সাহস করে বসের হাতে পায়ে ধরে মাপ চাই। বসের পা ধরে বরাবর প্রাণ ভিক্ষা চাচ্ছিল, আর শেষবারের মতো একটা সুযোগ। কিন্তু জনি হয়তো জানে না, বস কাউকে সেকেন্ড চান্স দেয় না। জনির কথা শুনে বস জনিকে লাথি মেরে ফেলে দেয়। বস ওকে শুধু লাথি মেরেই ক্ষান্ত হননি, নিজের হাতে চাপাটি দিয়ে ওর 2 হাত শরীর থেকে আলাদা করে ফেলে। ইস, সে সময় জনি বাঁচতে কেমন ছটফট করছিল। বস সেদিন পাত্তাও না দিয়ে আমাদের সকলের উদ্দেশ্যে বলল, তোরা সবাই ভালো করে দেখ, আমার কাছে বেঈমানের শাস্তি। কথাটা বলে জনির দুটো হাত অবুগ্ধ কুকুরগুলোকে খেতে দেয়। জনি ছটফট করতে থাকে। বস তা দেখে জনির কাছে এসে বলল, কিরে জনি, তোর কষ্ট হচ্ছে? দাঁড়া দাঁড়া, তোকে কষ্ট থেকে মুক্তি দিচ্ছি। কথাটা বলে জনির বুক বরাবর এক কোপ বসিয়ে দেয়। তারপর আরেকটা কোপ দিয়ে জনির শরীর থেকে তার কলিজাটা বের করে হাতে নেন। সাথে সাথে জনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। বস সেদিকে পাত্তা না দিয়ে জনির কলিজা কুকুরগুলোর দিকে ছুঁড়ে ফেলে। কুকুরগুলো জনির কলিজাটা মুখে নিয়ে খাওয়ার জন্য টানাটানি করছে। মনে হচ্ছে কার আগে কে খাবে তার প্রতিযোগিতা চলছে ওদের মধ্যে। আর এদিকে ওদের অবস্থা দেখে বস হাসতে হাসতে বাড়ির মধ্যে প্রবেশ করে। আর রানা সহ সবাই তাদের বসের এরূপ দেখে ভয়ে চুপসে আছে। অন্যদিকে তখন মেহেক জানালার কাছে দাঁড়িয়ে ওইসব দৃশ্য দেখে ভয়ে জানালার কাছে অচেতন হয়ে পড়ে আছে। এদিকে প্রিন্স বাড়িতে ঢুকে সরাসরি নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রিন্স যেদিন কাউকে খুন করে বা এই পৃথিবী থেকে মুক্তি দেয়, সেদিন বাসায় এসে ঘণ্টাখানেক বাথটাবে শরীর ভিজিয়ে দেহ মনের সকল ক্লান্তি দূর করে। আজকেও তার পরিবর্তন হয়নি। গোসল সেরে টাওয়েল পরে রুমে আসেন। তারপর আলমিরা থেকে ড্রেস নিয়ে রেডি হয়। রেডি হয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে প্রিন্স মাহমুদ আয়নায় নিজেকে দেখছে আর শরীরে বডি স্প্রে করছে। মনে মনে ভাবছে তার এই রূপ দেখে কত মেয়ে ঘায়েল হয়েছে তার হিসেব নেই। অনেকে এতটাই তার প্রতি ঘায়েল হয়েছে যে তাকে প্রেমের প্রস্তাবও দিয়েছে। কতজন তার সাথে একটা রাত কাটানোর জন্য কত কাকুতি মিনতি করেছে। সে কখনো এগুলো পাত্তা দেয়নি। কিন্তু আজকেও তার এই রূপ দেখে নিশ্চিত তার উপর একজন মেয়ে ফিদা হবে। তবে এবার ফিদা হওয়া মেয়েটা হবে তার স্ত্রী। এটা ভাবতেও আনন্দ লাগছে। অনেকের হার্ট থ্রব প্রিন্স মাহমুদ আজ শুধু একজনার হতে যাচ্ছে। আজকে প্রথম প্রিন্স মাহমুদের মতো মানুষের শয্যাসঙ্গী হবে যে মেয়েটি, সে তার স্ত্রী। নিশ্চিত তার স্ত্রীর ভাগ্য আছে বটে। যেখানে অনেক মডেল তার জন্য পাগল, সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা না করে একজন তাকে পেয়ে যাচ্ছে। কথাটা ভেবেই মুচকি হেসে নিজের রুম থেকে বের হয়ে মেহেকের কাছে যাচ্ছে। প্রিন্সের এখন ঘুমের দরকার ছিল, কিন্তু বেচারি বউ তো ওর আশায় পথ চেয়ে আছে। আর আজকে ওদের ফার্স্ট নাইট, তাই তাকে না দেখে মেয়েটা তার আশায় কেঁদে বালিশ ভেজাক প্রিন্স তা চাচ্ছে না। কথাটা ভেবে মুচকি এসে প্রিন্স মেহেককে যে রুমে রাখা হয়েছে সে রুমে যায়। রুমে গিয়ে চারপাশটা তাকিয়ে বউকে কোথাও দেখতে না পেয়ে ডনকে ডাকবে, সেই সময় জানালার দিকে চোখ যায়। জানালা বরাবর নিচে ফ্লোরে বউকে পড়ে থাকতে দেখে তাড়াহুড়ো করে সেদিকে যায়। প্রিন্স মেহেকের কাছে গিয়ে মেহেককে কোলে তুলে নিল। এরপর ওকে কোলে নিয়ে বিছানার কাছে এসে বিছানায় শুইয়ে দেয়। প্রিন্স মেহেককে বিছানায় শুইয়ে দিয়ে চেক করলো নার্ভ ঠিকঠাক কাজ করছে কিনা। নার্ভ চেক করে বুঝতে পারে মেহেকের শরীর কিছুটা দুর্বল, আর এমনিতেই মোটামুটি সব ঠিক আছে। প্রিন্স মাহমুদ ভাবছে নতুন বউ হয়তো দুর্বলতার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে। আবার ভাবছে এটা দুর্বলতা নাকি অন্য কিছু। আর এই মেয়ের তো বিছানায় বসে তার জন্য অপেক্ষা করার কথা, নাহলে ঘুমিয়ে পড়ার কথা ছিল। কিন্তু ঘুম আর অপেক্ষা না করে জানালার কাছে সে কি করছিল? বাহ, বউ আমার প্রথম দিনেই ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে, ব্যাপারটা মন্দ নয়। একে দমাতে মনে হয় খুব একটা বেগ পেতে হবে না। তবে বলতেই হচ্ছে, প্রথম দর্শনের মতো দ্বিতীয় দর্শনেও তার রূপ আমাকে মুগ্ধ করেছে। এই প্রিন্স মাহমুদকে সে মুগ্ধ করেছে। ভাবতেই মনের ভিতর কেমন অনুভূতি হচ্ছে।
তাই তো আজকে দ্বিতীয় সাক্ষাতে ওর প্রতি আমি আকর্ষণ অনুভব করছি, যা প্রথম সাক্ষাতে ছিল না। অবশ্য তখন আকর্ষণ অনুভব করার সময় ছিল না, আর এখনকার মতো সেই সময় তাকে আকর্ষণীয় লাগতো না। তখনও খুব কিউট ছিল। আচ্ছা, মাত্র 2বার ওকে দেখি আমি এত কিছু ভাবছি কেন, যা আগে অন্য কোনো মেয়ের বেলাতে কখনো হয়নি। ওর মুখের দিকে তাকিয়ে আছি। ওর মুখের মাঝে আমাকে সব থেকে বেশি আকৃষ্ট করেছে ওর ঠোঁটের পাশের কালো তিলটা। টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, মেকআপহীন ফর্সা ত্বক, আর শরীর এতটাই সফট। যখন ওকে কোলে নিয়েছি মনে হচ্ছিল মাখনের মাঝে আমার হাত ডুবে যাচ্ছে। ইস, বউ আমার কখন চোখ খুলে আমাকে তার কাছে যাওয়ার আহ্বান জানাবে, আর আমি সেই আহ্বান সাড়া দিয়ে ওকে নিজের করব। এখন মাত্র সময়ের অপেক্ষা দুটি শরীর এক হতে। আমি তো ওর হৃদয়ে রাজ করতে চাই। এই প্রিন্স মাহমুদ বাহিরের মানুষের কাছে একজন টপার বিজনেসম্যান, প্রতিপক্ষের কাছে মাফিয়া, আর বেঈমান এবং শত্রুর কাছে জান কবচ করার আজরাইল। তবে তোমার কাছে শুধু প্রিন্স হতে চাই, তোমার প্রিন্স, যার সকল ক্লান্তি তোমার কাছে এলে দূর হবে। পড়ি, তোমার স্পর্শে আমার মন ও দেহকে সতেজ করতে চাই। প্রিন্স কথাগুলো ভেবেই মুচকি হেসে মেহেকের পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরল। এদিকে সিকান্দার মির্জা রুমে পায়চারি করছে, কারণ মেহেকের বিয়ের পর মানে বিয়ের রাতে তাকে 1 কোটি টাকা দেওয়ার কথা প্রিন্সের, কিন্তু মেহেকের সাথে বিয়ের পর প্রিন্স মাহমুদ উধাও হয়ে গেছে। মেহেককে তার বিয়ের সাথে পাঠানো হয়েছে প্রিন্সের হুকুমে। অবশ্য মেহেককে বিদায় দেওয়ার আগেই সিকান্দার মির্জা রানাকে বলেছিল, আমার টাকাটা কখন পাচ্ছি? রানা তার কথা শুনে মুচকি এসে বলল, সময় হলে পেয়ে যাবেন। আমাদের বস যখন কথা দিয়েছে টাকা দিবে, তাই আপনাকে টাকার চিন্তা করতে হবে না। সিকান্দার মির্জা রানাকে তখন কিছু বলেনি, তবে নিজের মনে মনে বলেছে, আমার কাছে টাকাই সব কিছু। যেখানে টাকা হাতে না আসা পর্যন্ত চিন্তা না করে থাকি কি করে? সিকান্দার মির্জা মনে মনে ভাবছে, কালকে টাকা না পেলে আমি যে কি তা প্রিন্স হাড়ে হাড়ে বুঝবে। এই শিকদার মির্জা টাকার জন্য নিজের ভাইয়ের মতো বন্ধু ও তার স্ত্রীকে শেষ করতে 2বার ভাবেনি, সেখানে প্রিন্স মাহমুদ তো কিছুই না। এদিকে মুন রুমের মধ্যে দরজা বন্ধ করে বোনের জন্য কাঁদছে। মুন কখনো বোনকে ছাড়া থাকেনি, তাহলে এখন থেকে একা থাকবে কি করে? এই বাসায় তাকে কেউ ভালোবাসে না তার আপু ছাড়া। আর আজকে বাবা নামের লোকটা আপুকে বিয়ে দিয়ে ওর কাছ থেকে দূর করে দিল। আপুও ওকে সাথে নিয়ে গেল না। সবসময় তো খুব বলতো, তুই আমার জান, তোকে ছাড়া আমি 1 মুহূর্ত থাকতে পারবো না। তাহলে এখন ওকে রেখে চলে গেছে কেন? মুন কথাগুলো ভাবছে আর কাঁদছে। হয়তো কাঁদতে কাঁদতে মুন একসময় একাই ঘুমিয়ে যাবে। তার চোখের পানি মুছে দেওয়ার সময় হবে না সিকান্দার মির্জার। তার কাছে এসব আবেগের মূল্য নেই। পরের দিন ভোরে মেহেক ঘুমের মধ্যে টের পেল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, তার বুকের উপর ভারী কিছু চেপে আছে। চোখ বন্ধ রেখে বুকের উপর হাত দিয়ে চমকে ওঠে। মেহেকের মনে হচ্ছে কারো মাথার মতো কিছু একটা রাখা তার বুকে। মুহূর্তের মধ্যে মেহেকের ঘুম পালিয়ে গেল। চোখ বড় করে তাকিয়ে দেখে ওকে কেউ আষ্টে পিষ্টে জাপটে ধরে আছে। মেহেক ভয় পেয়ে লোকটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে, কে কোথায় আছেন, আমাকে বাঁচান বলেই চিৎকার দিচ্ছে। এদিকে ওর ধাক্কা খেয়ে ওর চিৎকার শুনে প্রিন্সের ঘুম ভেঙে গেল। নিজেকে ফ্লোরে দেখে সাথে সাথে মাথায় রাগ চেপে যায়। এই মেয়ের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে। তাকে এই প্রিন্স মাহমুদকে ধাক্কা দেয়, কতটা স্পর্ধা হলে এমন করে? কথাটা ভেবে ফ্লোর থেকে উঠে প্রিন্স মেহেকের দিকে তেড়ে এসে বলল, এই মেয়ে, তোমার সাহস হয় কি করে প্রিন্স মাহমুদকে ধাক্কা দেওয়ার? আর তুমি কেমন স্ত্রী যে বিয়ের একদিন হতে না হতেই স্বামীকে বিছানা থেকে ফেলে দাও? কমন সেন্স বলতে কিছু নেই? এই তোমার পরিবারের শিক্ষা? এদিকে মেহেকের ঘুমের রেশ কাটায় আগে ওর বুকে এই লোকটির মাথা দেখে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে মাথা চেপে ধরেছিল। আসলে হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে মেহেকের মাথা থেকে কালকে ওর বিয়ে হয়েছে এবং এখন স্বামীর বাড়িতে আছে তা মাথা থেকেই বের হয়ে যায়। তাই তো কিছু চিন্তা না করে ধাক্কা দেয়। কিন্তু প্রিন্সের মুখে স্বামী কথাটা শুনে একে একে বিয়ে, তারপরে বাড়িতে আসার এবং কালকে রাতের ঘটনা মনে পড়ছে। বিশেষ করে গতকাল রাতের কথা মনে পড়ায় ওর হাসপাস লাগছে। মেহেক ভাবে লোকটাকে বলতে হবে কালকে রাতের ঘটনাটা, তারপরে হত্যাকারী শাস্তির ব্যবস্থা করতে হবে। একজন নিরাপরাধ মানুষকে জানোয়ারের মতো হত্যা করেছে। মেহেকের চোখের সামনে দুর্বৃত্তটি যে করেই হোক এমন জঘন্য অপরাধীকে শাস্তি দিতে হবে। দরকার হলে হত্যাকারীর বিরুদ্ধে মেহেক সাক্ষী দিবে। এতক্ষণ মেহেক মাথা চেপে বিছানার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। মেহেক মনে মনে বলল, ইস,
এটা আমি কি করলাম? ওনাকে ধাক্কা দেয়া ঠিক হয়নি। হত্যাকারীর কথা ওনাকে বলার আগে অবশ্যই সরি বলতে হবে। কথাটা ভেবেই মেহেক প্রিন্সের দিকে তাকায়, তাকিয়ে ভয়ে জমে যায়। এটা কি করে সম্ভব? বাবা শেষ পর্যন্ত তাকে এমন দুর্ধর্ষ খুনির সাথে বিয়ে দিল। মেহেক ভয়ে থরথর করে কাঁপছিল প্রিন্সকে দেখে। এদিকে প্রিন্স মেহেকের কাছে এসে বলল, আজকে প্রথম বলে ক্ষমা করলাম, তবে এরপর এমন হলে তোমার কি অবস্থা করবো তা কল্পনাও করতে পারবে না। আমাকে রাগালে তোমার জন্য তা ভালো